রাইট অ্যাগেনস্ট 23 রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন স্টার্ট হবে। কেন বলা হলো এই ওয়ার্ড রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন? এইটা যদি আমরা বুঝে নিই তাহলে মোটামুটি আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এক্সপ্লয়টেশন অ্যাগেনস্ট মানে তো বুঝতেই পারছো, তোমার রাইট থাকবে কিসের বিরুদ্ধে? শোষণ। কিসের বিরুদ্ধে থাকবে? এবার কেমন টাইপের শোষণ? আর্টিকেল 23 বলছে, বলো কি আছে আর্টিকেল 23-তে? এনিওয়ান? প্রহিবিশন কিসের জন্য? অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। প্রহিবিশন, প্রহিবিশনের বাংলা কি? নিষিদ্ধ। অফ ট্রাফিক, এইবার এই ট্রাফিকের মানেটা সুপ্রিম কোর্ট কি বলল? ইন হিউম্যান বিংস, হিউম্যান মানে এখানে কাকে কাকে ডাকবো আমরা? অ্যান্ড ফোর্স লেবার। ফোর্স লেবার মানে কি বলা হয়েছে? এই তিনটা ওয়ার্ডকে ডিকোড করব। প্রহিবিশন মানে নিষিদ্ধ, ট্রাফিকিং মানে হচ্ছে এমন কোনো কাজ যেইটা করাটা ঠিক নয়। কেমনভাবে ঠিক নয় বুঝাচ্ছি। হিউম্যান বিংস মানে এখানে ম্যান বোঝানো হয়েছে, উম্যান বোঝানো হয়েছে, অ্যান্ড চিলড্রেন বোঝানো হয়েছে। ক্লিয়ার? অ্যান্ড ফোর্স লেবার মানে, বা ফোর্স লেবারের একটা এক্সাম্পল হচ্ছে বন্ডেড লেবার। বুঝাবো এবার। দেখো, ট্রাফিক মানে ধরো কাউকে দিয়ে, এখানে ট্রাফিকের কথা এক কথা হচ্ছে সেলিং অর বাইং, মানে কোনো মানুষ, সে মহিলাও হতে পারে পুরুষও হতে পারে, এবং কোনো চিলড্রেনকে বিক্রি করা বা কেনা যাবে না। প্রহিবিশন, নিষিদ্ধ, ক্রিমিনাল অফেন্স এটা। বুঝতে পারছো কি বললাম? তার মানে কি এখানে কোনো মানুষকে কেনা বেচা করা যাবে না, নিষিদ্ধ এটা। ক্লিয়ার? তো এখানে জাস্ট এই আর্টিকেলে বেশি কিছু দেয় নেই, আমাদের অ্যাক্টগুলো 7-8টা অ্যাক্ট রয়েছে, প্রত্যেকটা 20-24 আর্টিকেলে পড়ে নেবা কী কী অ্যাক্ট রয়েছে, কোন কোন অ্যাক্ট অনুযায়ী এখানে মানা করা হয়েছে। এবং বলছে ফোর্স লেবার। ফোর্স লেবার কথার অর্থ হলো বন্ডেড লেবার, অর্থাৎ 3-4টা কন্ডিশন রয়েছে। এক, বিনামূল্যে কাজ করানো দেওয়া যাবে না, বিনামূল্যে কাজ করতে দেওয়া যাবে না, মানে তোমাকে পারিশ্রমিক দিচ্ছে কিন্তু, তাহলে এক কি বললাম? বিনামূল্য। 2 কি বললাম? পারিশ্রমিক দিচ্ছে বাট তোমার কাজের কোয়ালিটি অনুযায়ী পারিশ্রমিক দিচ্ছে না। বুঝে গেল আমি কি বললাম? পারিশ্রমিক দিচ্ছে বাট তোমার কাজের কোয়ালিটি বা কাজের প্যাটার্ন যতটা হওয়া উচিত তোমার পারিশ্রমিক তোমাকে সেটা দিচ্ছে না। অ্যাকচুয়ালি আগে কী হতো, জমিনদারি সিস্টেমে যখন ইংরেজরা ছিল, ওই সময়ে ইংরেজরা ডাইরেক্ট তোর মাঠে আসতো না, ওরা জোরদারদেরকে বা জমিনদারদেরকে জমি দিত যে কৃষককে দেওয়ার জন্য, সেখান থেকে রেভিনিউ ওরা কালেক্ট করতো, ওরা আবার ইংল্যান্ডকে দিত। দ্যাট ইজ তারপরে ইংল্যান্ড থেকে গভর্নমেন্টের কাছে যেত। এইবার সিস্টেমটাই কী হলো, জমিনদাররা কী করতো, টেনেন্টকে মানে যারা কৃষক ছিল তাদেরকে দিয়ে এমনভাবে কাজ করাইতো যে ঠিকঠাক পেমেন্ট দিত না। সেইটাকে বন্ধ করার জন্য পরবর্তীকালে এই আইনটা নিয়ে আসা হলো। বুঝতে পারছো? যে জমিনদাররা টেনেন্টের উপরে অত্যাচার অন্যায় না করে ঠিকঠাক পারিশ্রমিক দেয়। ক্লিয়ার? তাহলে প্রহিবিশন অফ ট্রাফিকিং মানে সেলিং অ্যান্ড বাইং অফ ম্যান, হিউম্যান অ্যান্ড চিলড্রেন ইজ প্রহিবিটেড। অ্যান্ড ফোর্স লেবার মানে বন্ডেড লেবার, মানে বিনামূল্যে কাজ করানো যাবে না, কাজ করালে পারিশ্রমিক ঠিকঠাক করে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো কী বললাম? আচ্ছা, আর্টিকেল 24-এ কী বলছে? প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। তার মানে এখানে কি বললো? প্রহিবিশন সেম থাকলো, অফ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে কি? এখানে কাজ করানো। অফ কাদেরকে? চিলড্রেনদেরকে। কোথায়? ফ্যাক্টরিতে। অর এক্সেট্রাস, তখন দেওয়া আছে ফ্যাক্টরি ইটিসি আছে না। নিষিদ্ধ করলো এমপ্লয়মেন্ট মানে কাজ দেওয়ার জন্য কাদেরকে? চিলড্রেনদেরকে। ফ্যাক্টরিতে, মাইন্সে, মাইন্স মানে কয়লা খনিতে বা খনিতে, কমা রেল ওয়ার্কস বা রেলওয়ে ডিপার্টমেন্টে যেখানে ওয়ার্কশপ রয়েছে সেখানে, অর এনি হ্যাজার্ডাস এরিয়া, অর্থাৎ হ্যাজার্ডাস কথার অর্থ হলো এটা বিপজ্জনক স্থানে চিলড্রেনদেরকে কাজ নেওয়া যাবে না। যদি কেউ কাজে নেয়
20,000 টাকা ফাইন দিতে হবে। ক্লিয়ার? এবার চিলড্রেন কথার অর্থ এখানে কত বয়স নেব আমরা? আন্ডার 14 ইয়ার্স এজ, 14 বছরের নিচে কোনো বাচ্চাকে এইসব বিপজ্জনক জায়গাতে কাজ নেওয়া যাবে না। এবং এরপরেও সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে বললো শুধু এইসব জায়গা নয়, শুধু এইসব জায়গায় নয়, এমনকি সব রেস্টুরেন্ট, ধাবা, হোটেল, এইসব জায়গাতেও কাজে নেওয়া যাবে না চিলড্রেনদেরকে। এবার বলতে পারতো এনি প্লেস বলতে পারতো কি না, কিন্তু বলছে এনি প্লেস কিন্তু বলে নাই, কারণ ভারতবর্ষ এত আর্থিক অবস্থা এখনও কিছু মানে জেনারেশন পিছিয়ে আছে যে যদি বাচ্চারা হয়তো কাজে না যায় 2 বেলা ভাত জুটবে না, ওই জন্য কাজ করতে পারবে। বাট এইসব জায়গা ছাড়া বাকি জায়গায় তারপরেও লেবার ল বলে একটা মানে তোমার পুরো পার্টি আলাদা, ওখানে বলা হয়েছে যে কোনো বাচ্চাকে কাজ করতে নেওয়া যেতে পারে, শর্ত রয়েছে যেগুলো সংবিধানে দেওয়া নেই বাট লেবার লতে দেওয়া আছে। লেবার লয় কী বলেছে যে তার যেইটা পড়াশোনার সময় সেই সময়টা বাদ দিয়ে কাজ নিতে হবে, স্কুলে যাওয়ার সময়টা বাদ দিয়ে কাজ নিতে হবে, বুঝতে পারলা? ফ্যামিলি মেম্বারের যদি খুব বেশি সমস্যা তখন ওকে সেরকমভাবে কাজ নিতে পারবে, বাট ওকে দিয়ে কন্টিনিউ 6 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, সেরকম কিছু রেস্ট্রিকশন দেওয়া রয়েছে। ক্লিয়ার? নেক্সট চলে গেলে আমাদের রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন, তারপরে আসবে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। রিলিজিয়ন কথার অর্থ কি? ধর্ম। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যে আর্টিকেল শিখবো, অর্থাৎ আর্টিকেল নাম্বার 12 থেকে নিয়ে 22 পর্যন্ত কদিন লাগছিল? মোটামুটি 7টা ভিডিও হয়েছে, 12 থেকে 22, আর এইদিকে 23 থেকে নিয়ে 28 একদিনই হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কত ইম্পর্টেন্স ওইগুলো? 12 থেকে 22 আর্টিকেল। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এর মধ্যে আর্টিকেল নাম্বার 25 কি বলছে দেখো, বলো আর্টিকেল 25 কি দেওয়া আছে? ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ এনি রিলিজিয়ন। তার মানে এখানে 4টা ওয়ার্ড আছে, কি কি আছে? নাম্বার 1-এ আমি আর্টিকেলটা লিখলাম না, ঠিক আছে, বলছে কনসায়েন্স, আর কি বলছে? প্রফেশন, আর প্র্যাকটিস, আর লাস্ট প্রপাগেশন, আছে না? এই প্রত্যেকটার ডিফারেন্ট মানে রয়েছে, এইটা বুঝলেই আমাদের এই আর্টিকেলটা কমপ্লিট হয়ে যাবে। কনসায়েন্স কথার অর্থ বলা হয়েছে এখানে সে যেই গুরু গড দেবতাকে মানে, কনসায়েন্স কথার অর্থ যেই দেবতাকে মানে, অথবা যেইটাকে সে উৎপত্তি বলে মনে করেছে, যেটাকে অরিজিন বলে মনে করেছে। কেন হিন্দু ধর্মে ভগবান ব্যাপারটা, আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রে কি হয়েছে, আমরা ফেস দেখি নাই, ফেস টু ফেস, বাট আমাদেরকে বিলিভ, ফেইথ আছে। সেই রকম ঋষির ব্যাপারটা ছাড়া জেনারেল মানুষরা তো ভগবান দেখিনি আমরা, বাট আমরা ফেইথ, বিশ্বাসের উপর দিয়ে আমরা আছি। কিন্তু মুসলিম ধর্মের ক্ষেত্রে ওরা ভগবান ওদের স্বয়ং চোখে দেখা। কে? নিশ্চয়ই জানো, হজরত মোহাম্মদ। হজরত মোহাম্মদ হচ্ছে ধর্মের বা ভগবান বা ওদের যে আল্লাহ রয়েছে তার কে ছিল? হ্যাঁ, মেসেঞ্জার, এক্স্যাক্টলি। অর্থাৎ হজরত মোহাম্মদকে ভগবান নিজে স্বয়ং, মানে আল্লাহ নিজে স্বয়ং হজরত মোহাম্মদ রূপে এসে মানুষকে ঠিকঠাক করে পথ প্রদর্শন করে। তো ডিফারেন্ট আইডিওলজি রয়েছে, বোঝা গেল কি বললাম? ডিফারেন্ট। যদিও আমাদের রামকৃষ্ণদেব কে জিজ্ঞাসা করেছিল আপনি কি ভগবান দেখেছেন? রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিল, দেখেছি বই কি, কথা বলেছি, তোমাকেও কথা বলিয়ে দিতে পারি। তো ডিফারেন্ট আইডিওলজি পুরোটাই। ক্লিয়ার? তো এই কনসায়েন্সটা হচ্ছে গড অ্যান্ড ক্রিয়েচার, মানে উৎপত্তির ব্যাপারটা এবং ভগবানের ব্যাপারটা, বোঝা গেল? নেক্সট কী আছে? প্রফেশন। এখানে কী কী আসবে? ফেইথ আসবে, বিলিভ আসবে প্রফেশনের মধ্যে। তুমি ধরো
ভগবানের ব্যাপারে কোনো জায়গায় পরিচালনা করতে পারো। দেখবা আমাদের ইসকন মন্দিরে যখন পুজো হয় তার আগে মাইক নিয়ে তারা বের হয় প্রচারের জন্য যে ইসকন মন্দিরে এই তারিখে পূজা রয়েছে। দেন প্র্যাকটিস মানেও তুমি ধরো অনেকেরই বাড়িতে, আমারও বাড়িতে সময় যখন হয় সিজন অনুযায়ী কী হয়, কীর্তন দেয়, দ্যাট ইজ প্র্যাকটিস, রিচুয়ালস। এই জিনিসগুলা প্রোপাগেশন মানে সেইটাকে আরও ডেভেলপমেন্ট, আস্তে 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 মানে আমরা আবার কী করতে পারি, ওই জিনিসটাকে ছড়াতে পারি, আরও জনকে জানাতে পারি, তোমার মত আমার মত আমরা শেয়ার করতে পারি। এই ব্যাপারটা পুরোটাই কী রয়েছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের মধ্যে। এটা আমাদের স্বাধীনতা রয়েছে, আমরা যে কোনো ভগবানের প্রতি নিজের বিশ্বাস, নিজের আস্থা, নিজের ভরসা, নিজের প্রার্থনা, নিজের সংকল্প রাখতে পারি। কেউ আমাদেরকে এটা ছিনে নিতে পারবে না। ক্লিয়ার? আর্টিকেল নাম্বার 25। 26 কী বলেছে, রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, তাই তো? রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, অর্থাৎ ধর্মে সে অলমোস্ট সেম রয়েছে আর্টিকেলগুলি, স্লাইডলি ডিফারেন্স রয়েছে। রিলিজিয়াস অ্যাফেয়ার্সকে আমরা ম্যানেজ করতে পারি মানে এখানে কিছু কিছু জিনিস রয়েছে, বোঝাচ্ছি। আর্টিকেল 26 কী রয়েছে বলো? 26 গেল, 27 কী রয়েছে বলো? এক্স্যাক্টলি, ফ্রিডম অফ পেমেন্ট অফ ট্যাক্স ফর প্রমোশন অফ এনি রিলিজিয়ান। দেখো 26, 27 মোটামুটি সেম রয়েছে। 26-এ বলেছে ম্যানেজ টু রিলিজিয়াস অ্যাফেয়ার্স, অর্থাৎ ধর্মের এই ব্যাপারগুলিকে তুমি কিছুভাবে ম্যানেজ করতে পারো। তুমি একটা ট্রাস্ট বানাইলা, চাঁদা তুললা, সেখান থেকে তুমি ঠাকুর মন্দির বানাইলা, এই ব্যাপারটা আমাদের নিজেদের উপরে আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে। ক্লিয়ার? তারপরটা বলেছে এই যে আমরা ধরো চাঁদা তুললাম বা ঠাকুরের মন্দির বানাইলাম, হ্যাঁ, বা বিভিন্ন মানুষদেরকে খাওয়াইলাম, তো আমরা আমাদের ধর্মটাকে কী করতেছি, ডেভেলপমেন্ট করতেছি বা ধর্মটাকে আমরা প্রচার করতেছি যাতে আরও মানুষ জাগ্রত হয়, আমাদের একটা বিশ্বাস রয়েছে এই ধর্মের প্রতি। তো এইটা বলে যে গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না, ফ্রিডম ফর পেমেন্ট অফ ট্যাক্স ফর ডেভেলপমেন্ট অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। বুঝা গেল কী বললাম? কিন্তু নেক্সট আর্টিকেল 28-এ কী আছে বলো? বলতেছি এবার, ওইটা আমি 28-এর সঙ্গে কম্পেয়ার করবো। 28-এ কী আছে? ঠিক আছে, এইবার 27-এর ক্ষেত্রে গভর্নমেন্টকে তো আমরা ট্যাক্স দিব না, গভর্নমেন্টকে আমরা কী দিব না, ট্যাক্স দেবো না, এখানে বলা হয়েছে। কিন্তু আমরা নিজেরা ফান্ড তৈরি করতে পারি, তৈরি করে সেটাকে আমরা ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারি, সেটাকে আরও উন্নত করতে পারি মন্দিরটাকে। বুঝা গেল? অ্যান্ড লাস্ট 28 ওটা কী আছে একবার? অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্শিপ আছে না? তারপরে দেখো কী বলা হয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশন এর অর্থ হলো কোনো সরকারি যে স্কুলগুলি থাকবে, এখানে 4টা পয়েন্ট আছে, সেই স্কুলগুলিতে, সরকারি স্কুলগুলিতে কোনো রকমভাবে ধর্মের সম্প্রসারণ করা যাবে না। বোঝা গেল কি বললাম? প্রাইভেট স্কুল যদি হয় তাইলে সেখানে করতে পারবে, গভর্নমেন্ট ফান্ডেড স্কুল হলে পারবে না। বুঝতে পারছো কি বললাম? মানে ধরো ধর্মটাকে নিয়ে আলাপ আলোচনা করলো, লোকজনকে আরও জাগ্রত করলো, প্রচার করলো ধর্মের ব্যাপারে, যাতে আরও অনেক মানুষ সেই ধর্মের মধ্যে আসে, সম্প্রসারণ, সেইটা কোনো সরকারি স্কুলে করা যাবে না। মন্ত্রটাও তো তার মধ্যেই পড়তেছে না, কোথাও তো নেই, কোনো স্কুলে আছে, প্রাইভেট স্কুলে হতে পারে, আবার প্রাইভেট স্কুল তো গভর্নমেন্ট এডেড নয়, গভর্নমেন্ট ফান্ড দিয়ে করে নাই। বুঝতে পারছো কি বললাম? প্রাইভেট স্কুল যেখানে তারা নিজেরা ফান্ড নিয়েছে, নিজেরা ফান্ড জমা করেছে, নিজেরা ওটাকে অ্যাডমিনিস্ট্রেট করে, নিজেরা এস্টাবলিশ করেছে, সেখানে হতে পারে। আর যেটা গভর্নমেন্ট ফান্ডের মাধ্যমে গভর্নমেন্ট এস্টাবলিশ করেছে, এরকম কোথাও কিন্তু এই ব্যাপারটা চালাতে পারবে না। এটাই বলা হয়েছে
right against or right to attend any religious affairs and worship in any educational institution। এমনকি যদি কোনো স্কুলে যদি এরকম হয়, তোমার পারমিশন এক কথায় বা তোমার অমতে তোমার সঙ্গে এরকমভাবে ধর্মের জ্ঞান দিতে পারবে না, তোমার পরামর্শ নিয়ে করতে হবে। এটাও একটা খুব বড় কি পয়েন্ট, বা তোমার ওখানে মত থাকতে হবে। জোর জবরদস্তি ধর্মের ব্যাপারে সম্প্রসারণ করা যাবে না। যদি এ ইজ টু বি, এ একটা ধর্মের, বি আর একটা ধর্মের, এ বির ইচ্ছা থাকলে তারা বিনিময় করতে পারে, বাট যদি তাদের নিজের ইচ্ছা না থাকে তাহলে এটা হবে না। এটাই বলা হয়েছে আর্টিকেল নাম্বার 28-এ। 25, 26, 27, 28 মূলত একই রকমের ইন দ্য সেন্স রাইট টু ফ্রিডম। এটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মের উপরে আমাদের কী কী রাইট রয়েছে বলা হয়েছে, একবার দেখলেই বুঝতে পারবা। এখান থেকে কোশ্চেনটা আমাদের খুবই রেয়ার অ্যান্ড রিয়ারেস্ট কোশ্চেন আসে। বেসিক্যালি কোশ্চেন নাম্বার আর্টিকেল 12 টু আর্টিকেল নাম্বার 24। বুঝা গেলো কী বললাম? 24, 23, 24ও কম, 22ই বলতে পারি আমরা। আর্টিকেল 12 থেকে নিয়ে আর্টিকেল নাম্বার 22, 13, 14, বাস ঠিক আছে। এইবার এখানে 13 রাখতে পারো তুমি। আরেকটা জিনিস শুনবা, নেক্সট রয়েছে আমাদের আর্টিকেল নাম্বার 29, 30, 31, ক্লিয়ার? 32 আমরা 28 করলাম। এরপরের দিন আমরা কত নাম্বার করবো? আর্টিকেল নাম্বার, তারপরে করলাম, তারপরে 31টা লক করবো। লক করবো কেন? অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, বর্তমানে 31 এক্সিস্টেন্স নাই আর। বোঝা গেল কি বললাম? তারপরে আমরা কী করবো? 32তে আমাদের 32টা তো টাইম লাগবে, এটাও একটু বড় রয়েছে, বুঝবো আমরা। এখানে আমাদের 5 রকমের রিটস রয়েছে। রিটস কীভাবে সুপ্রিম কোর্টে আমরা যেতে পারবো, কীভাবে হাইকোর্টে যেতে পারবো, জিনিসগুলো এখানে ডিটেলসে বুঝবো আমরা আগের দিন পড়েছিলাম ডিটেনশন, প্রিভেন্টিভ ডিটেনশন, ওই ব্যাপারটা এখানেও রয়েছে, এটা আমরা পড়বো, ঠিক আছে? তো নেক্সট ডে আমরা 29, 30 and 32 করে ফান্ডামেন্টাল রাইটটাকে ক্লোজ করে নেব। তারপরের লেকচার আমাদের কি থাকবে? পার্লামেন্টের উপরে। ক্লিয়ার? ঠিক আছে, অফ করে দেবো।